ওয়েলকাম টু টুডেজ ক্লাস। আজ আমরা দেখব কোর্স 9 ফার্স্ট হাফ ইউনিট 1 কনসেপ্ট অফ ইভ্যালুয়েশন অ্যান্ড অ্যাসেসমেন্ট। তো প্রথমেই দেখে নিই এর সিলেবাস কি বলছে। সিলেবাসে প্রথমেই যেটা আছে মিনিং অফ এ টেস্ট, মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, এই শব্দগুলো সম্পর্কে আমরা জানব। এখানে ডিস্টিংগুইশ অ্যামং মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, তো এখানে জানবো যে এগুলোর মধ্যে পার্থক্য কী। নেচার অ্যান্ড পারপাস অফ ইভ্যালুয়েশন, তো এখানে জানবো যে ইভ্যালুয়েশনের অ্যাকচুয়াল নেচার এবং পারপাসটা কী। তো এটাতে প্রথমেই আমরা চলে আসি টেস্ট, অর্থাৎ টেস্ট বলতে আমরা কি বুঝছি। এ টেস্ট সাপোজ টু বি এবল টু মেজার লার্নিং আউটকাম which distinguish the every single student's ability between students already mastered or not the learning material। অর্থাৎ কোন একটা স্টুডেন্ট কোনো কিছু পড়ানোর পর কতটা শিখেছে বা কতটা শেখেনি, সেটাতে বিভিন্ন স্টুডেন্টকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে দেওয়ার জন্য আমরা যেটা সহজেই করতে পারি সেটা হচ্ছে আমরা একটা টেস্ট নিতে পারি। এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি জেনারেল ক্লাস টেস্ট বা এক্সামিনেশন, যেমন আমরা এতদিন ধরে দেখে এসেছি, বা বিভিন্ন সাইকোলজিক্যাল টেস্টও হতে পারে, যেমন ইন্টেলিজেন্স টেস্ট বা অ্যাপটিটিউড টেস্ট। এরপর আমরা চলে আসি পরবর্তী টপিক মেজারমেন্টে। তো মেজারমেন্টে ইন্ট্রোডাকশনে আমরা কি বলতে পারি না, মেজারমেন্টের ইন্ট্রোডাকশনে আমরা বলতে পারি যে মেজারমেন্ট আমরা কি করব না, অ্যাসেসিং এডুকেশনাল অ্যাচিভমেন্ট, এডুকেশনাল অ্যাচিভমেন্টকে অ্যাসেস করার জন্য মেজারমেন্ট কাজে লাগতে পারে। হেল্পফুল ইন মডিফাইং লার্নিং সিস্টেম, এবং এই মেজারমেন্ট দিয়ে আমরা লার্নিং সিস্টেমকেও মডিফাই করতে পারি। এই মেজারমেন্টের বা পরিমাপ তার ডেফিনেশন দেখে নেব। ডেফিনেশনে প্রথমেই হচ্ছে সাইকোলজিস্ট জে.পি. গিলফোর্ডের কথায়, মেজারমেন্ট মিনস ডেসক্রিপশন অফ ডাটা ইন টার্মস অফ নাম্বারস। অর্থাৎ মেজারমেন্ট হলো নাম্বারের টার্মে কোনো ডাটার ডেসক্রিপশন, যেটাকে আমরা নাম্বার দিয়ে প্রকাশ করব। আরেকটা ডেফিনেশনও আমরা দেখে নিতে পারি ব্রডফিল্ড অ্যান্ড মার্ডকের মতে, মেজারমেন্ট is the process of assigning symbols to dimension of phenomena in order to characterize the states of phenomena as precisely as possible। অর্থাৎ এখানেও বলা হচ্ছে যে এক একটা ডাইমেনশনের জন্য আমরা যতক্ষণ কোনো কিছুকে ক্যারেক্টারাইজ করব এবং নিউমেরিক্যালি প্রেজেন্ট করব, সেই জিনিসটাই হচ্ছে আমাদের কাছে মেজারমেন্ট। তো এই মেজারমেন্ট পড়তে গেলে যে বিষয়টা দরকার সেই জিনিসটাতে আমরা এবার চলে আসি, সেটা হলো স্কেলস অফ মেজারমেন্ট। তো এই স্কেলস অফ মেজারমেন্ট জানতে গেলে আমরা স্কেলের 4টে প্রপার্টি প্রথমেই দেখে নিই। প্রথম প্রপার্টি হলো আইডেন্টিফাই, অর্থাৎ কোনো কিছুর নির্দিষ্ট আইডেন্টিটি। এর অর্থ হলো প্রত্যেকটা জিনিসের একটা ইউনিক মানে থাকবে। 2 নম্বর কি না, ম্যাগনিটিউড, অর্থাৎ কি না প্রত্যেকটার পরম মান থাকবে, অর্থাৎ এখানে অর্ডার্ড রিলেশনশিপ একটা থাকবে। 3 নম্বর হলো ইকুয়াল ইন্টারভ্যাল, অর্থাৎ প্রত্যেকটা যে দৈর্ঘ্য একটা জায়গা থেকে অন্য জায়গার এবং অন্য জায়গা থেকে সেই জায়গা, সেই সমস্ত যে ইন্টারভ্যালগুলো সেই স্কেলের ক্ষেত্রে ইকুয়াল হবে। এবং কি অ্যাবসলিউট জিরো, এখানে অবশ্যই ট্রু জিরো পয়েন্ট অবশ্যই সেই স্কেলটার মধ্যে থাকবে। আমরা চলে আসি এরপর স্কেলগুলোর ভাগে, তাহলে এটা বুঝতে আরও সুবিধা হবে। স্কেলগুলোর ভাগ কি কি? প্রথমেই আমরা যে স্কেলটার কথা বলবো সেটা হলো নমিনাল স্কেল বা নাম সূচক স্কেল। এই নমিনাল স্কেলে কি হয় না, কোনো নাম্বার বা সিম্বলকে দেওয়া হয়, কোনো নাম্বার বা সিম্বল দেওয়া হয় কি করতে, ক্লাসিফাই অবজেক্টস, বিভিন্ন অবজেক্টের মধ্যে ভাগ তৈরি করতে। যেমন ধরো যদি আমরা বলি যে আমাদের স্টুডেন্টদের মধ্যে জেন্ডার কি কি আছে, তাহলে আমাদের স্টুডেন্টদের মধ্যে কেবলমাত্র মেল এবং ফিমেল এই দুটো জেন্ডার আছে। তাহলে এই মেল এবং এই ফিমেল এই দুটো শব্দ দিয়ে আমরা এই
গোটা ক্লাসরুমটাকে দুই ভাগে ভাগ করে দিতে পারি। ঠিক আছে, এরপর যে স্কেলটা, সেই স্কেলটার নাম হলো অর্ডিনাল স্কেল। এই অর্ডিনাল স্কেলের ক্ষেত্রে কি হয় না, বোথ আইডেন্টিটি এবং ম্যাগনিটিউড, এর আগে দেখো যে আমরা চারটে প্রপার্টি দেখলাম, সেই চারটে প্রপার্টির ক্ষেত্রে দেখো যে প্রথমেই ছিল আইডেন্টিটি এবং ম্যাগনিটিউড, ইকুয়াল, ইন্টারভ্যাল এবং অ্যাবসলিউট জিরো। তো এই যে অর্ডিনাল স্কেল, এই অর্ডিনাল স্কেলের মধ্যে তাহলে দেখা যাচ্ছে যে বোথ আইডেন্টিটি এবং ম্যাগনিটিউড এই দুটো প্রপার্টি কিন্তু ম্যাচ করছে, অর্থাৎ আইডেন্টিটি আর ম্যাগনিটিউড। কোন স্কেলটাকে আমরা অর্ডিনাল স্কেল বলবো, এর উদাহরণ হিসেবে দেখো বলা আছে র্যাঙ্ক অফ এ হর্স ইন রেস। সেখানে আমরা যদি কোনো ঘোড়দৌড়ের কথা কনসিডার করি, তাহলে সেখানে ঘোড়দৌড়ের ক্ষেত্রে আমরা যদি ঘোড়াদের র্যাঙ্ক দেখি, যে কোন ঘোড়াটা ফার্স্ট হয়েছে, কোন ঘোড়াটা সেকেন্ড হয়েছে, তাহলে আমরা কিন্তু এই র্যাঙ্কটা পেতে পারি। এখানে কি দেখো, এখানে এই র্যাঙ্কের মধ্যে আইডেন্টিটি অবশ্যই আছে যে কে প্রথম হয়েছে, 2 নম্বর হচ্ছে ম্যাগনিটিউডও আছে, অর্থাৎ সে দ্বিতীয়ের থেকে আলাদা এবং দ্বিতীয়ের থেকে আগে এসেছে। এর আগেরটাই মেল এবং ফিমেল আলাদা ছিল, কিন্তু কে আগে কে পরে সেটা বলা সম্ভব নয়। এখানে বলা যাবে যে ফার্স্ট হয়েছে যে ঘোড়াটা, সেকেন্ড যে ঘোড়াটা হয়েছে তার থেকে আগে আছে। কিন্তু এখানে একটা সমস্যা হলো, সেই সমস্যাটা কি? সমস্যাটা হলো এখানে বলা আছে দেখো এক্সাম্পলের পরেই যে ক্যান নট সে অ্যাবাউট ক্লোজ রেস, অর্থাৎ ফার্স্টের থেকে সেকেন্ড কতটা আগে এবং সেকেন্ডের থেকে থার্ড কতটা দূরে, সেই ব্যাপারটা কিন্তু এখানে বলা সম্ভব নয়। এর পরবর্তী যে স্কেল, সেটাই আমরা চলে আসি। সেই পরবর্তী স্কেলটা হলো ইন্টারভ্যাল স্কেল। সি নম্বরে যেটা আছে সেটা হলো ইন্টারভ্যাল স্কেল। ইন্টারভ্যাল স্কেলের ক্ষেত্রে কি, এখানে দেখো একটা করে প্রপার্টি বাড়তে থাকছে। এখানে আর একটা এক্সট্রা প্রপার্টি চলে এসছে, ইকুয়াল ইন্টারভ্যাল। এর আগের প্রপার্টি দুটো অলরেডি আছে, আইডেন্টিটি এবং আইডেন্টিফাই অ্যান্ড ম্যাগনিটিউড। এর উদাহরণ হিসেবে কি বলতে পারি আমরা, দেখো ফারেনহাইট স্কেল, যেটাতে আমরা ডাক্তারি থার্মোমিটার বলি, সেটা যে স্কেলে আছে সেটাকে আমরা বলতে পারি। সেক্ষেত্রে কি হয় দেখো, যদি 50 ডিগ্রি ফারেনহাইট এবং 60 ডিগ্রি ফারেনহাইট বলা হয়, তাহলে 50 ডিগ্রি এবং 60 ডিগ্রির মধ্যে যে গ্যাপটা আছে, 60 ডিগ্রি এবং 70 ডিগ্রির মধ্যেও সেই একই পরিমাণ গ্যাপ আছে। কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখো যে দুটোই 10 ডিগ্রি মাত্র বেড়েছে, কিন্তু সেই বাড়া সত্ত্বেও ক্যান নট সে অ্যাবাউট হাউ মাচ হট, অর্থাৎ 50 ডিগ্রির থেকে 60 ডিগ্রি যতটা গরম, এক্স্যাক্টলি 60 ডিগ্রির থেকে 70 ডিগ্রিও ততটা গরম বেড়েছে, এটা আমরা কিন্তু বলতে পারি না। কিন্তু এক্ষেত্রে আইডেন্টিটি অবশ্যই আছে, কারণ 50 ডিগ্রি যে মাপ, সেই মাপটা অবশ্যই 50 ডিগ্রি। এর ম্যাগনিটিউড আছে, অর্থাৎ 50 ডিগ্রি 60 ডিগ্রির থেকে কম এবং 60 ডিগ্রি 70 ডিগ্রির থেকে কম, এবং এর মধ্যে ইকুয়াল ইন্টারভ্যালও আছে, অর্থাৎ 50 থেকে 60 যতটা দূরত্ব, 60 থেকে 70 এক্স্যাক্টলি সেই 10 ডিগ্রি দূরত্ব। আরেকটা ফাইনাল স্কেল যেটা, সেটাকে বলা হয় রেশিও স্কেল। রেশিও স্কেল কি না, এটাই হচ্ছে এখনো পর্যন্ত সবথেকে ভালো স্কেল আমরা বলতে পারি, কারণ এর মধ্যে সমস্ত প্রপার্টিগুলো, স্কেলের যে সমস্ত প্রপার্টি সেই সবগুলোই এর মধ্যে আছে। প্রথমত আইডেন্টিটি আছে, ম্যাগনিটিউড আছে, ইকুয়াল ইন্টারভ্যাল আছে এবং অ্যাবসলিউট জিরো আছে। এক্সাম্পল হিসেবে কি বলা যায়, যে ওয়েট অফ এ অবজেক্ট, যে কোনো অবজেক্টের ওজন, বা ধরো তোমাদের ওজন, সেক্ষেত্রে কি হবে যে অবশ্যই তার একটা, ধরো কারোর ওজন 50 কেজি, তাহলে সেই 50 কেজি যদি কারোর ওজন হয়, তাহলে আমরা কি বলতে পারি না, সেই এখানে আইডেন্টিটি অবশ্যই আছে, ম্যাগনিটিউড অবশ্যই আছে, কারণ এটা 50 কেজি একটা অ্যাবসলিউট ভ্যালু আছে, এবং এর কি না ইকুয়াল ইন্টারভ্যাল আছে, এবং এর মধ্যে অ্যাবসলিউট জিরো আছে। যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো এখানে আমরা অ্যাবসলিউট জিরো পাচ্ছি। অ্যাবসলিউট জিরোতে কি না, 50 কেজি ওজন বলতে আমরা বুঝতে পারবো যে সে জিরো ওজনের থেকে 50 কেজি বেশিতে অবস্থান করছে,
কিন্তু এখানে কিন্তু কোনো নেগেটিভ ভ্যালু নেই, ফলে লোয়েস্ট ওজন হচ্ছে 0। কিন্তু আগেরগুলোর ক্ষেত্রে কি আমরা বলতে পারতাম যে লোয়েস্ট একটা ঘোড়া সে কত সময়ের মধ্যে লোয়েস্ট ঢুকতে পারে? বলতে পারি না, যা খুশি হতে পারে, বিভিন্ন রেসের উপর ডিপেন্ড করছে। মেল ফিমেলের ক্ষেত্রেও আমরা লোয়েস্ট ভ্যালু বলতে পারি না। আমরা টেম্পারেচারের ক্ষেত্রেও কত নেগেটিভ টেম্পারেচার হতে পারে সেটাও বলতে পারি না। ফলে এখানে কিন্তু লোয়েস্ট ভ্যালু 0 সেটা বোঝা যাচ্ছে, কারণ এই ওয়েটের ক্ষেত্রে কোনো নেগেটিভ ভ্যালু হবে না। তো এই রেশিও স্কেলের মধ্যে যে কোনো ফিজিক্যাল সায়েন্সের স্কেল বা বাস্তবে আমরা যে সমস্ত স্কেলগুলো দেখতে পাই কোনো কিলোমিটার মাপার ক্ষেত্রে বা যে কোনো লিটার বা যা কিছু পরিমাপের ক্ষেত্রে আমরা যে সমস্ত স্কেল ব্যবহার করি বাস্তবে, সে সবই কিন্তু এই রেশিও স্কেলের মধ্যে আছে। তোমরা খেয়াল করলে দেখবে যে এখানে এই যে 4টে প্রপার্টি, সেই 4টে প্রপার্টি কিন্তু আমরা এই রেশিও স্কেল অর্থাৎ বাস্তবে যে সমস্ত স্কেলগুলো আছে সেইগুলোতে আমরা পেয়ে যাই, যেগুলো আমরা ডেইলি লাইফে ব্যবহার করি। তো এই গেল মেজারমেন্টের স্কেলগুলো। তাহলে এই মেজারমেন্টের স্কেলগুলোর লেভেলটা যদি আমরা দেখে নিই তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধা হবে। লেভেল কি না, প্রথমেই যে লেভেলটার কথা বলা হয়েছিল দেখো, সেটা হচ্ছে নমিনাল লেভেল, অর্থাৎ একদম সবথেকে নিচে যে লেভেল সেটা হচ্ছে নমিনাল। সেখানে কেবলমাত্র নামটা দেওয়া হয়েছিল, অর্থাৎ সেকশন এ বি বা মেল অর ফিমেল এভাবে ভাগ করা হয়েছিল। এর পরেই যদি আমরা উঠে যাই তাহলে আমরা কি পাচ্ছি না, নাম পাচ্ছি প্লাস একটা অর্ডার ভ্যালুও পাচ্ছি। তাহলে এই দুটো জিনিসই আমরা অর্ডিনাল স্কেলে পাচ্ছি। যদি আমরা আরও উঠে যাই তাহলে কি পাচ্ছি, ইন্টারভ্যাল স্কেল। সেখানে নাম থাকছে, অর্ডার রিলেশন থাকছে এবং কি থাকছে না, প্রতিটা ইন্টারভ্যাল সমান, অর্থাৎ সব জায়গার যে কোনো একটা নাম্বার থেকে অন্য নাম্বারের যা দূরত্ব, এখানেও আরেকটা নাম্বার থেকে আরেকটা নাম্বারেরও সেই একই দূরত্বটা হবে। যদি এর থেকেও ভালোতে যাই আমরা তাহলে কি পাবো ফাইনাল স্কেল, সেটা হচ্ছে রেশিও স্কেল। এখানে নাম থাকবে, অর্ডার থাকবে, অবশ্যই ইকুয়াল ইন্টারভ্যাল থাকবে এবং অ্যাবসলিউট 0 পয়েন্টও থাকবে। সেগুলোও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। ফলে এই হায়ারার্কিতে আমাদের স্কেলগুলো অবস্থান করছে মেজারমেন্টের। এরপরে আমরা দেখে নিই যে এই মেজারমেন্টের স্কেলগুলো কি কি জিনিস, কি ধরনের, একবার ঝটপট রিভিউ করে নিই। মেজারমেন্টের স্কেলগুলোকে রিভিউ করতে গেলে আমরা প্রথমেই আসি নমিনাল স্কেল। যদি আমরা স্কেলগুলোর নাম দেখে নিই, নমিনাল, অর্ডিনাল, ইন্টারভ্যাল, রেশিও। ডেফিনেশন কি দেখে নিই। এখানে কেবলমাত্র ক্যাটাগরিতে ভাগের কথাই আছে নমিনালের ক্ষেত্রে। অর্ডিনালের কী আছে না, অর্ডার্ড ক্যাটাগরি, অর্থাৎ অর্ডারও আছে এবং ক্যাটাগরিও আছে। ইন্টারভ্যাল স্কেলের ক্ষেত্রে কি আছে না, ইকুয়াল ইন্টারভ্যাল বিটুইন টু স্কোরস, এবং কিন্তু কোনো জিরো ভ্যালু কিন্তু নেই, অর্থাৎ ট্রু জিরো ভ্যালু আমরা খুঁজে পাবো না। আর রেশিও স্কেলের ক্ষেত্রে যেটা এক্ষুনি আলোচনা করলাম যে সমস্ত 4টে প্রপার্টি এর মধ্যে আছে। উদাহরণ হিসেবে আমরা নমিনাল স্কেলের বলতে পারি এথনিসিটি, জেন্ডার, ইনজুরি স্ট্যাটাস, এই সমস্তকে আমরা নমিনাল স্কেলের মধ্যে আনতে পারি। বিভিন্ন টেস্ট গ্রেড বা রিফ্লেক্স গ্রেড, এগুলোকে আমরা অর্ডিনালের মধ্যে আনতে পারি। টেম্পারেচার এবং টাইমকেও আমরা আনতে পারি। 12 ঘন্টার ঘড়ি যদি আমরা ধরি তাহলে সেটাকেও আমরা ইন্টারভ্যাল স্কেলে আনতে পারি, কারণ সেখানেও অ্যাবসলিউট জিরো নেই। এবং এছাড়াও যেটা আছে আমরা রেশিও স্কেল, সেখানে বডি ওয়েট, ব্লাড প্রেশার, এই সমস্ত যে কোনো ফিজিক্যাল সায়েন্সের স্কেল আমরা ব্যবহার করতে পারি। কোন স্ট্যাটিস্টিক্স, যেহেতু তোমাদের স্ট্যাটিস্টিক্স আগেই পড়া হয়ে গেছে, আমরা এটুকু আলোচনা করতেই পারি যে কোন স্ট্যাটিস্টিক্স কোন স্কেলের জন্য বেশি প্রযোজ্য। নমিনাল স্কেলের জন্য বেশি প্রযোজ্য অবশ্যই মোড, কারণ সেখানে ক্যাটাগরি ছাড়া আর কিছুই নেই, মোডও আমাদেরকে ক্যাটাগরাইজ করে দেয়। অর্ডিনালের ক্ষেত্রে আমরা মিডিয়ান ব্যবহার করতে পারি, ইন্টারভ্যালের ক্ষেত্রে মিন ব্যবহার করতে পারি, রেশিওর ক্ষেত্রেও আমরা মিন ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এইভাবে আমরা বিভিন্ন স্কেলগুলোকে ব্যবহার করতে পারি। আমরা পরে বিশদে যদি আরও দরকার হয় তাহলে জানবো। আপাতত মেজারমেন্ট সম্পর্কে এটুকুই বলে আমি ইভ্যালুয়েশনে চলে যাচ্ছি। ইভ্যালুয়েশন
কি, এটা হলো সবথেকে ইম্পর্ট্যান্ট একটা টার্ম, ইভ্যালুয়েশন বা মূল্যায়ন। মূল্যায়ন কোথায় হয় না, এখানে কি হয় না, রিয়েল সায়েন্টিফিক কনসেপ্ট, এটা অবশ্যই বিজ্ঞানসম্মত একটা ধারণা, এবং এটা মোর কম্প্রিহেন্সিভ, অর্থাৎ এটা মেজারমেন্টের থেকে অনেক বেশি তাৎপর্যবহ। এখানে কি করা যায়, আমরা আস্তে আস্তে কনসেপ্টটা দেখি, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এর কনসেপ্টে আমরা বলতে পারি যে টু নো অ্যাচিভমেন্ট অফ লার্নিং অবজেক্টিভস। লার্নিং অবজেক্টিভ আমরা লেখা যে শিখছি, সেই লার্নিং অবজেক্টিভ বা টিচিং অবজেক্টিভ, সেই অবজেক্টিভটা কতটা ফুলফিল হয়েছে সেটা কিন্তু আমরা এই ইভ্যালুয়েশন থেকে বলতে পারি। আমরা যদি এনসিইআরটির ডেফিনেশন থেকে দেখি, তাহলে আমরা তার এনসিইআরটির কনসেপ্ট অফ ইভ্যালুয়েশন যে বই আছে, সেখান থেকে আমরা কিছু প্রশ্ন দেখতে পারি। এই প্রশ্নগুলোর উত্তর ইভ্যালুয়েশন থেকে পাওয়া যাবে। কি, টু হোয়াট এক্সটেন্ট উই হ্যাভ অবটেন্ড আওয়ার এমস, আমরা আমাদের লক্ষ্য কতটা পর্যন্ত পৌঁছাতে পেরেছি। হাউ এফেক্টিভ দি ক্লাসরুম ইনস্ট্রাকশনস আর, কতটা পার্সেন্ট ক্লাসরুম ইনস্ট্রাকশন যেগুলো দেওয়া হয়েছে সেগুলো কতটা এফেক্টিভ হয়েছে, এবং হাউ এফিসিয়েন্টলি এডুকেশনাল এইমস ফুলফিলড, কতটা এফেক্টিভলি কার্যকরভাবে আমাদের এডুকেশনাল এইমগুলো পূর্ণ হয়েছে। এবং সেইগুলো সমস্ত কিছুই জানতে পারি এই একটাই মাত্র টার্ম, সেটা হলো এই ইভ্যালুয়েশনের মধ্যে দিয়ে। টিচিং ইজ এ মিরর অফ নিডস অফ টিচিং অবজেক্টিভস। দেখো, একটা খুব সুন্দর কথা এখানে বলা আছে যে টিচিং হলো একটা আয়না। কিসের আয়না? যে নিড, প্রয়োজনের আয়না। কিসের প্রয়োজন? না, টিচিং অবজেক্টিভের জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন, সেই প্রয়োজনের এটা একটা আয়না। তো এবার চলে আসি আমি ডেফিনেশনে। এখানেও ব্র্যাডফিল্ড অ্যান্ড মার্ডাকের ডেফিনেশনটা আমরা দেখে নিই। সেটা হচ্ছে যে ইভ্যালুয়েশন ইজ অ্যাসাইনমেন্ট অফ সিম্বলস টু phenomena in order to characterize the worth or value of phenomena, usually with reference to some social, cultural or scientific standard. এখানে কি বোঝানো হচ্ছে না, ইভ্যালুয়েশন কি, সেই একটা অ্যাসাইনমেন্ট অফ সিম্বল, অর্থাৎ একটা সিম্বল দেওয়ার প্রক্রিয়া। কোথায় সিম্বল দেব না, একটা ঘটনা, কোন ঘটনা? ক্যারেক্টারাইজ করার জন্য, চিহ্নিত করার জন্য বা বৈশিষ্ট্যযুক্ত করার জন্য একটা নির্দিষ্ট ভ্যালু অফ ফেনোমেনা। অর্থাৎ এখানে কি হচ্ছে, এবং তার সাথে আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে সেটা হচ্ছে এটার কোনো সোশ্যাল, কালচারাল বা সায়েন্টিফিক স্ট্যান্ডার্ডকে মেনটেন করে আমাদেরকে এই ইভ্যালুয়েশন করতে হবে। তো এই ইভ্যালুয়েশনের উদাহরণ হিসেবে আমরা বলতেই পারি যে সমস্ত ইভ্যালুয়েশন আমরা আজকাল এক্সামিনেশন সিস্টেমে যেটা দেখি, যে সিসিই বলে একটা টার্ম চালু আছে, সেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ অ্যান্ড কিউমুলেটিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ এই সামগ্রিক মূল্যায়নের কথাই কিন্তু বর্তমানে প্রচলিত আছে, সেই বিষয়টাই এখানে বলা হচ্ছে। তো এরপর আমরা চলে আসি এর টাইপে, অর্থাৎ এগুলোর কত প্রকার। প্রথমেই আসছে ফরম্যাটিভ এবং সামেটিভ ইভ্যালুয়েশন। এই দুটোকে আমরা এক জায়গায় করতে পারি, কারণ হচ্ছে যে ইভ্যালুয়েশনকে বিভিন্নভাবে ভাগ করা হয়। প্রধানত প্রথমভাবে যদি ভাবি, তাহলে ফরম্যাটিভ এবং সামেটিভ হিসেবে ভাগ করতে পারবো। ফরম্যাটিভ অর্থাৎ কি না, যে ইভ্যালুয়েশন প্রসেসটা আমাদের ডিউরিং কোর্স চলে, অর্থাৎ কোর্স চলতে চলতে ফরমেশনের মধ্যেই আমরা ইভ্যালুয়েশন করে নিই, এবং তাতে কোনো সমস্যা হলে সেটাকে আবার রিপিট করাই। 2 নম্বর হচ্ছে যে সামেটিভ ইভ্যালুয়েশন। এই সামেটিভ ইভ্যালুয়েশন এন্ড অফ এনি সেগমেন্ট হয়, অর্থাৎ সেমিস্টার এক্সামিনেশন বা ফাইনাল এক্সামিনেশন, এই সমস্ত জিনিসগুলোকে আমরা সামেটিভ ইভ্যালুয়েশন বলতে পারি। সেখানে পুরো সিলেবাসটা বা পুরো লার্নিং গোল কতটা অ্যাচিভ হয়েছে সেই বিষয়টা এখানে দেখা হয়। যদি আরও অন্যভাবে ভাবি,
তাহলে আরেকটা আসে ডায়াগনস্টিক অ্যান্ড প্রগনস্টিক। ডায়াগনস্টিক অর্থাৎ কি? ডায়াগনস্টিক শব্দটা শুনলেই আমাদের মাথায় যেটা প্রথম আসে সেটা হচ্ছে ডায়াগনোসিস শব্দ থেকে এসছে। সেটা সব থেকে বেশি যেখানে ব্যবহার হয় সেটা হচ্ছে ডাক্তারি ক্ষেত্রে, রোগ নির্ণয় বা কোনো প্যাথোলজিতে। রোগ নির্ণয় এখানেও ডায়াগনস্টিক অর্থাৎ সেরকমই, যে আমরা কোনো স্টুডেন্টের কি সমস্যা সেই রোগটা নির্ণয় করব বা আইডেন্টিফাই করব বলে, ডিফেক্ট কি সেই লার্নারের সেটা আইডেন্টিফাই করার জন্য আমরা ডায়াগনস্টিক টেস্ট ব্যবহার করি। আর প্রগনস্টিক কি? সেটা হচ্ছে ফিউচার প্রেডিকশনের জন্য, অর্থাৎ যে টেস্ট থেকে আমরা তার ভবিষ্যৎ বলতে পারবো যে সেটা কেমন ভাবে তার অগ্রগতি হতে পারে, সেটাকে আমরা প্রগনস্টিক টেস্ট বলতে, ইভ্যালুয়েশন বলতে পারি। এরপরেই আমরা আসি প্রিন্সিপালস অফ ইভ্যালুয়েশন। প্রিন্সিপালস অফ ইভ্যালুয়েশন কি কি নীতির উপর এই ইভ্যালুয়েশন দাঁড়িয়ে আছে, সেই প্রিন্সিপালগুলো কি কি নীতির উপর দাঁড়িয়ে আছে একবার ঝটপট দেখে নিই। সেটা হচ্ছে সিলেকশন অফ অ্যাপারেটাস অ্যাকর্ডিং টু এম। আমাদেরকে অবশ্যই সঠিক অ্যাপারেটাস বা কিছু ক্ষেত্রে প্রশ্নপত্র, বা যদি আমরা ক্লাস টেস্টের ক্ষেত্রে বলি তাহলে প্রশ্নপত্র সঠিকভাবে আমাদেরকে নির্বাচন করতে হবে অ্যাকর্ডিং টু এম, অর্থাৎ আমরা যে লক্ষ্য নিয়ে আমরা নেমেছি পড়াতে সেটাকে সেই লক্ষ্যের সাপেক্ষে। ইভ্যালুয়েশন শুড বি অ্যাকর্ডিং টু এম, এবং অবশ্যই ইভ্যালুয়েশনটাও অ্যাকর্ডিং টু এম হওয়া উচিত। ডিফারেন্স মিনস অ্যাডাপ্টেড, কেবলমাত্র একভাবেই ইভ্যালুয়েশন করা উচিত না, এটাকে বিভিন্নভাবে করে নেওয়া উচিত। একভাবে হয়তো কোনো সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে আমরা যদি বলি যে আমাদের ক্ষেত্রেও রিটেন টেস্ট এবং ওরাল টেস্ট আলাদা আলাদাভাবে নেওয়া হয়। বিএডের ইভ্যালুয়েশনের ক্ষেত্রেও আমরা অ্যাসাইনমেন্ট আলাদা নিই, ইন্টারনাল আলাদা আছে, এক্সটার্নাল আলাদা, রিটেন টেস্ট আলাদা, ভাইভা আলাদা আছে, সেভাবে ডিফারেন্ট মিন আমরা অ্যাডপ্ট করতে পারি। এরপর যেটা আসছে সেটা হচ্ছে ইভ্যালুয়েটর। ইভ্যালুয়েটরের অবশ্যই কমপ্লিট নলেজ থাকা দরকার টুলসের ইউটিলিটি, অর্থাৎ যে টুলস, অর্থাৎ এখানে কোশ্চেন পেপার, যদি আমরা সাধারণ পরীক্ষার কথা ভাবি তাহলে সেই কোশ্চেন পেপারের ইউটিলিটি সম্পর্কে সঠিক ধারণা থাকা উচিত। এবং ইভ্যালুয়েশন, এটার সবথেকে ইম্পর্টেন্ট কথা হলো যে এটা কিন্তু নিজের মধ্যেই গিয়ে শেষ হয়, এটা অটোমেটিকলি একটা বছর বা একটা যে কোনো সেমিস্টার শেষ হয়ে গেলেই ইভ্যালুয়েশন প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে যায় না। এরপর আমরা আসি নেচার অফ ইভ্যালুয়েশনে। নেচার অফ ইভ্যালুয়েশনে কী কী বিষয় আছে সেটা আমরা এখন দেখে নেব। দি ফাইনাল জাজমেন্ট টেকেন অন দি বেসিস অফ অ্যাসাইনমেন্ট ইন এ টিচিং লার্নিং প্রসেস কল্ড এ ইভ্যালুয়েশন, অর্থাৎ অ্যাসেসমেন্ট নেওয়ার পর তারপর যে ফাইনাল জাজমেন্ট নেওয়া হয় সেটাই হচ্ছে ইভ্যালুয়েশন। সেটাই হচ্ছে ইভ্যালুয়েশন করার একটা উদ্দেশ্য, যে আমাদেরকে একটা জাজমেন্টে পৌঁছাতে হবে। দি কনসেপ্ট অফ ইভ্যালুয়েশন ইজ ব্রড, অবশ্যই এই ইভ্যালুয়েশনের কনসেপ্ট অবশ্যই অনেক বড়। ইভ্যালুয়েশন ডিলস উইথ ফাইনাল টাস্ক অফ ডিটারমাইনিং কম্পিটেন্সি অ্যামং লার্নার্স। ঠিক আছে, অবশ্যই ফাইনাল টাস্ক যেটা ডিটারমাইন করবে যে লার্নার কতটা কম্পিটেন্ট হয়েছে। ইভ্যালুয়েশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ এই ইভ্যালুয়েশন কখনো শেষ হয়ে যায় না, এটাকে লাইফ লং প্রসেসও বলা হয়, অর্থাৎ সারা জীবন ইভ্যালুয়েশন চলতে থাকে নিরন্তর। অবজারভেশন প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য প্রসেস অফ ইভ্যালুয়েশন, অবশ্যই অবজারভেশন খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ইভ্যালুয়েশনের ক্ষেত্রে। আর কি আছে না, আমাদের along with the intellectual development it deals with physical, mental, social, emotional এবং all round development। গান্ধীর জির যে ডেফিনেশন অফ এডুকেশন সেখানেও আমরা পাই এই অল রাউন্ড ডেভেলপমেন্ট। এই অল রাউন্ড ডেভেলপমেন্ট কিন্তু মাপা যেতে পারে এই ইভ্যালুয়েশনের সাহায্যে। তো এরপর আমরা দেখি নিড বা পারপাস অফ ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশন করার উদ্দেশ্যটা কি? প্রথমতই হলো ডায়াগনোসিস, অর্থাৎ ডিটেক্ট করা যে ছাত্র বা ছাত্রীর কোন জায়গাতে সমস্যা রয়েছে। প্রেডিকশন, অবশ্যই প্রেডিক্ট করা যখন যে সেই ছাত্রছাত্রীটা কেমন, ওভারঅল সে ভালো না খারাপ, নাকি সে বিজ্ঞানও ভালো
অঙ্কে সমস্যা রয়েছে, সেই ব্যাপারগুলোও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। সিলেকশন বা আইডেন্টিফাই, সিলেক্ট করতে পারে আমরা কোনো একটা কোর্সের জন্য। যদি ধরি যে মাধ্যমিকের পর সায়েন্স, আর্টস এবং কমার্স তিনটে স্ট্রিমে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে আমরা ইভ্যালুয়েশনের থ্রুতেই আমরা সিলেক্ট করতে পারবো যে আমরা কোন স্ট্রিমে সেই ছাত্রটিকে যেতে রেকমেন্ড করব। যে বিষয়টাই হচ্ছে গাইডেন্স, অর্থাৎ তাদেরকে সঠিকভাবে গাইড করা যে তাদেরকে এর ভবিষ্যতে কী পথ নেওয়া যেতে পারে। ক্লাসিফিকেশন অবশ্যই আমরা ভাগ করতে পারবো এই ইভ্যালুয়েশনের থ্রুতেই। আমরা সেকশন এ, বি ভাগ করতে পারি এই ক্লাসিফিকেশনের মাধ্যমে আমাদের এই ইভ্যালুয়েশনের সাহায্যেই। কম্প্যারিজন অবশ্যই যে কোনো দুজন বা তার থেকেও বেশি স্টুডেন্টের মধ্যে আমরা কম্পেয়ার করতে পারি। এবং সর্বোপরি যেটা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইমপ্রুভিং ক্লাসরুম ইনস্ট্রাকশন, অর্থাৎ আমাদের ক্লাসরুমে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেই ইনস্ট্রাকশনটাকে আমরা ইমপ্রুভ করতে পারি, বা পড়ানোর যে পদ্ধতি সেই পদ্ধতিকে আমরা পরিবর্তন করতে পারি এই ইভ্যালুয়েশনের থ্রুতেই জেনে যে সমস্যাটা ঠিক কোন জায়গায়। এত দূর গেল ইভ্যালুয়েশন। এবার আসি আমরা এই যে ইভ্যালুয়েশন আর মেজারমেন্ট পড়লাম, এই দুটোর মধ্যে রিলেশনটা ঠিক কোথায়। তাহলে রিলেশনশিপ অফ ইভ্যালুয়েশনটা আমরা দেখে নিই। তো রিলেশনশিপ দেখতে গিয়েই দেখছি যে ইভ্যালুয়েশন হলো মেজারমেন্ট এবং জাজমেন্টের একটা মিলিত রূপ, অর্থাৎ মেজারমেন্ট নেব এবং তার ভিত্তিতে একটা যে জাজমেন্ট করব তার সামগ্রিক রূপ পাবো আমরা ইভ্যালুয়েশন। নেক্সট আমরা চলে আসি যে ডিফারেন্স বিটুইন মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন। বেশ কিছু পার্থক্য এখানে সংক্ষেপে এক জায়গায় করা আছে। তো মেজারমেন্ট আর ইভ্যালুয়েশন এই দুটোর পার্থক্য যদি আমরা দেখতে যাই, তাহলে প্রথমেই দেখব যে নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন। মেজারমেন্ট কেবলমাত্র নাম্বার দেওয়া ছাড়া আর কোনো কাজই নেই তার মধ্যে। ইভ্যালুয়েশনে কি, সেই মেজারমেন্টকে একটা ম্যাগনিটিউড দেওয়া বা সেই মেজারমেন্টকে একটা জাজমেন্ট দেওয়া। মেজারমেন্ট অবশ্যই কোয়ান্টিটি বেসড, অর্থাৎ সেখানে সংখ্যাই ইম্পর্টেন্ট। ইভ্যালুয়েশন অবশ্যই কোয়ালিটি বেসড, সেখানে ভালো খারাপ বলার একটা জায়গা আছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে মেজারমেন্টের ক্ষেত্রে একটা লিমিটেড স্কোপ আছে, ইভ্যালুয়েশনের ক্ষেত্রে অবশ্যই স্কোপটা অনেক বেশি। এবং মেজারমেন্টের ক্ষেত্রে কেবলমাত্র প্রেজেন্ট যে স্কেলটা নেওয়া হয় সেই স্কেলটারই ডিটারমিনেশন করা যায়, কিন্তু ইভ্যালুয়েশনের ক্ষেত্রে প্রেজেন্ট যে স্কেল সেটার সাথে সাথে ফিউচার প্রোগ্রেস কী হবে সেই ব্যাপারটাও বলা যায়, অর্থাৎ প্রেডিক্ট করা যায়। মেজারমেন্ট কখনোই কন্টিনিউ নয়, একবার মাত্র মেজার করা মানে কেবলমাত্র সেই কোশ্চেন পেপারের ভিত্তিতেই তাকে মেজার করা, ফলে সেটার এন্ড নিজের মধ্যেই আছে। ইভ্যালুয়েশন হলো একটা লাইফ লং প্রসেস এবং এটাকে বলা হয় এন্ডস ইন ইটসেলফ, অর্থাৎ এর নিজের মধ্যেই এর শেষ আছে, অর্থাৎ ইভ্যালুয়েশন কখনো শেষ হয়ে যাচ্ছে না। এর পরবর্তীতে হলো গিয়ে 6 নম্বরে যদি আসি আমরা, মেজারমেন্টকে আমরা পার্ট অফ ইভ্যালুয়েশন বলতে পারি। আবার ইভ্যালুয়েশনটাও, তাহলে ইভ্যালুয়েশন এত ভালো তবুও মেজারমেন্ট কেন করছি না? উইদাউট মেজারমেন্ট এটা ইম্পসিবল ইভ্যালুয়েশন করা। এরপর আমরা আসি 7 নম্বরে। 7 নম্বরে যদি আমরা আসি তাহলে কি দেখব যে মেজারমেন্ট হলো একটা অবজেক্টিভ বিষয় এবং ইভ্যালুয়েশন হলো সাবজেক্টিভ। মেজারমেন্ট কিছুটা সায়েন্টিফিক বলা যেতে পারে, কারণ এখানে পার্টিকুলার নাম্বার দেওয়া হয়। ইভ্যালুয়েশনকে আমরা সাইকোলজিক্যাল বলতে পারি, অর্থাৎ ভালো খারাপ কোনটা একটা পার্টিকুলার নাম্বার কোনো কিছুর সাপেক্ষে গিয়ে ভালো বা খারাপ হয়ে যেতে পারে, ফলে এখানে একটা সাইকোলজিক্যাল এফেক্ট অবশ্যই থাকছে। নাম্বার 9, মেজারমেন্টের কিন্তু অনেক ন্যারোয়ার কনসেপ্ট, অর্থাৎ ছোট্ট কনসেপ্ট। ইভ্যালুয়েশন অবশ্যই ব্রড কনসেপ্ট। মেজারমেন্ট ফর্ম্যাল, অর্থাৎ প্রথাগতভাবে যে শিক্ষা চলে, যেভাবে আমরা পরীক্ষা দিই এবং তার ফল পাই, সেটা আমাদের মেজারমেন্টের অঙ্গ। এবং ইভ্যালুয়েশন কিন্তু এই কেবলমাত্র ফর্ম্যালের মধ্যে বাঁধা থাকে না, সেটা ইনফর্ম্যালের মধ্যেও ছড়িয়ে যায়। মেজারমেন্ট অবশ্যই রেস্ট্রিক্টেড খুব ছোট জায়গার জন্য এবং ইভ্যালুয়েশন কম্প্রিহেন্সিভ। 12 নম্বরে যদি দেখি
সিম্বলস আর অ্যাসাইন টু কোয়ান্টিফাই ডাটা, অর্থাৎ ডাটাকে কোয়ান্টিফাই করার জন্য, ডাটাকে একটা নম্বরে রূপান্তর করার জন্য আমরা সিম্বল দিয়ে থাকি। এখানে ইভ্যালুয়েশনের ক্ষেত্রে সিম্বলস আর অ্যাসাইন টু ভ্যালু অফ সামথিং, অর্থাৎ কোনো কিছুর ভ্যালুর উপর ভিত্তি করে আমরা ইভ্যালুয়েশনটা করি। 13 নম্বরে যদি আসি, সেখানে গুড আর ব্যাড সেই ব্যাপারটা বড়জোর বলা যেতে পারে এই ইভ্যালুয়েশন থেকে, কিন্তু কতটা ভালো সেটা বলতে পারে কিন্তু, বা কতটা খারাপ সেটা বলতে পারে ইভ্যালুয়েশন। 14 নম্বরে যদি আসি, তাহলে এই মেজারমেন্টকে একটা ইনস্ট্রুমেন্ট বলতে পারি, এবং ওভারঅল যে প্রিপোজিশন সেটা কিন্তু ইভ্যালুয়েশন। চলে আসি আমরা 15 নম্বরে। 15 নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি না, এটা অবশ্যই প্রুফ আছে, অর্থাৎ ডাইরেক্টলি পরীক্ষা দিচ্ছি এবং নাম্বার পেয়ে যাচ্ছি, সুতরাং একটা প্রুফ থাকে মেজারমেন্টের। কিন্তু ইভ্যালুয়েশন এভাবে প্রুফে নয়, তা সেই ডেটাটার অ্যানালাইসিস করে তবেই পাওয়া যায়। মেজারমেন্টকে যদি একটা অর্গ্যানের সাথে বা একটা অঙ্গের সাথে মানে আমরা কম্পেয়ার করি, তাহলে এটা অবশ্যই একটা সিস্টেম, একটা পুরো সিস্টেম যেটা বিভিন্ন অর্গ্যান দিয়ে গঠিত। 17তে আমরা আসি যে এখানে কিন্তু কোনো কম্প্যারিজন করা যায় না যে একটা স্টুডেন্টের থেকে একটা স্টুডেন্ট কেমন, কারণ এটা ইন্ডিভিজুয়াল। ইভ্যালুয়েশন অবশ্যই কম্পারেটিভ, কম্পেয়ার করেই আমরা জাজমেন্ট দিই যে কোনটা ভালো কোনটা খারাপ। 18 নম্বরে আসি, মেজারমেন্ট হলো কারিকুলাম বেসড, অর্থাৎ কেবলমাত্র কারিকুলামে কি আছে তার উপর সম্ভব। আর ইভ্যালুয়েশন হলো অবজেক্টিভিটি বেসড, অর্থাৎ আমরা সেখানে যে উদ্দেশ্য নিয়েছিলাম সেই উদ্দেশ্য কতটা ফুলফিল হলো সেটা নিয়ে দেখি। তবে সুবিধা হলো যে মেজারমেন্টের ক্ষেত্রে কিন্তু লেস টাইম অ্যান্ড লেবার লাগছে, অর্থাৎ খুব কম সময় এবং কম পরিশ্রমে আমরা মেজারমেন্ট করে ফেলতে পারছি। কিন্তু যেহেতু এটা একটা ব্রড প্রসেস ইভ্যালুয়েশন, ফলে এটাই অনেক বেশি সময় এবং পরিশ্রম লাগছে। 20 নম্বরে যদি বলি যে কোনো ক্লিয়ার ভিউ আমাদের তৈরি হয় না স্টুডেন্টদের সম্পর্কে, কিন্তু ইভ্যালুয়েশনের পর আমরা অবশ্যই সেই স্টুডেন্টের সম্পর্কে একটা ক্লিয়ার ভিউ তৈরি করে ফেলতে পারি। 21 নম্বরে লাস্ট স্টেটটায় আমরা দেখতে পাচ্ছি যে মেজারমেন্টে কিন্তু প্রেডিকশন ইম্পসিবল, কিন্তু ইভ্যালুয়েশনে প্রেডিকশন অবশ্যই খুব সহজেই পসিবল। এরপর আমরা দেখব অ্যাসেসমেন্ট কি। তো আপাতত আজকের মতো এ পর্যন্তই থাক। এর পরবর্তী ক্লাসে আমরা দেখব অ্যাসেসমেন্ট কি এবং তার সাথে যে বিভিন্ন মেজারমেন্ট এবং ইভ্যালুয়েশন আছে সেইগুলোর সাথে তার সম্পর্ক কি। ঠিক আছে, ধন্যবাদ।